দর্শক, আজকে সকালেই তো একটা ভিডিও করেছি যে ভোটের আগেই রাজ্যে আসছে সেন্ট্রাল ফোর্স। 2 দফাতে আসছে। 1 মার্চের মধ্যেই 240 কোম্পানি এবং 10 মার্চের মধ্যে আরও 240 কোম্পানি। তো এই খবর আমি দেখতে পাচ্ছি। এই খবর সামনে আসার পর থেকে আপনাদের মধ্যে অনেকেই প্রশ্ন তুলছেন যে কি হবে এসে সেন্ট্রাল ফোর্স এখানে এলেও তারা কি ঠিকমতো করে কাজ করতে পারে? সব তো ওই এখানকার পুলিশের কন্ট্রোলে থাকে। তাদেরকে কোথাও বসিয়ে রাখা হয়, কোথাও বা অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হয়, কোথাও বা অন্যভাবে পুষিয়ে দেওয়া হয়, অন্য আবেগে ভাসিয়ে দেওয়া হয়। কাজটা কি করে সেন্ট্রাল ফোর্স? তো দর্শক, আমারও একটা কৌতূহল আছে যে মানে এই সেন্ট্রাল ফোর্সকে কিভাবে ব্যবহার করা হয়। সত্যি কি এখানকার পুলিশই তাদেরকে কন্ট্রোল করে, নাকি তাদের কোনো কমান্ডিং পাওয়ার কিছু আসে, বা মানে মানে কাউকে যুক্ত করা হয়? কিভাবে সেন্ট্রাল ফোর্স কাজ করে রাজ্যে, এর যে মানে মেকানিজম সেটা কি? আমি দর্শক সেটা জানার জন্যে আমি সরাসরি এই মুহূর্তে যোগাযোগ করছি আপনাদের সামনে। আমি আলোচনা করব বা আমিও জানবো। আমি একজন প্রাক্তন আইপিএস এবং যিনি এসপি ছিলেন, খুবই পরিচিত হয়ে উঠেছিলেন, কারণ তার বিরুদ্ধে যে ব্যবস্থাটা হয়েছিল আজও ভুগছেন কার্যত বলা যায়। তার কেরিয়ারটাকে কার্যত নষ্ট করে দিয়েছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন দেবাশিস ধর, যাকে আমরা এই মুহূর্তে অনলাইনে দেখছেন দর্শক। আপনাদের মনে আছে নিশ্চয়ই শীতলকুচিতে যে ঘটনা ঘটেছিল, মুখ্যমন্ত্রীর ওই বয়ান শুনে যে সিআরপিএফকে ঘিরে ধরতে হবে, একদল ঘিরবে একদল যাবে, একদল ঘিরবে একদল যাবে, মানে এই যে ব্যাপারটা, এটা করতে গিয়ে সত্যিই ঘিরতে গিয়েছিলেন ওখানকার লোকজনেরা। শীতলকুচি সব অস্ত্রশস্ত্র নিয়ে ব্যাস এমন একটা বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছিল যে সেই সময় গুলি চালাতে হয়েছিল সেন্ট্রাল ফোর্সকে। গুলি চালাতে হয়েছিল, তাতে কয়েকজনের প্রাণ চলে গেছিলো। তো সেই কথাটা বলে ফেলেছিলেন এই আইপিএস এসপি যে হোমমেড অস্ত্রশস্ত্র নিয়ে সব ঘিরে ধরা হয়েছিল, সেই সময় সেন্ট্রাল ফোর্স গুলি চালিয়েছে। তো সেটাতেই দিদিমণির রাগ, পুলিশমন্ত্রীর রাগ, তারপর তো ওনার কেরিয়ারটাকে কার্যত শেষ করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে প্রাক্তন, আমি জানি না কী কাজে রয়েছেন। আপনার ব্যাপারে তো আমি জানবো পরে। আগে আমাকে একটু বলুন, এই যে সেন্ট্রাল ফোর্স আবার আসছে ভোটের আগেই, সেন্ট্রাল ফোর্স রাজ্যে এলে কিভাবে কাজ করে, মানে কারা কন্ট্রোল করে, আমাকে একটু বলুন তো। কারণ সেন্ট্রাল ফোর্সের ব্যবহার নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে মানুষের মধ্যে, যেহেতু সেই শাসক নিয়ন্ত্রণ করবে। তো শাসক নিয়ন্ত্রণ করলে তারই বা পন্থা কি, কীভাবে নিয়ন্ত্রণ করার সুযোগটা পায়, একটু বলুন তো। প্রথমেই আপনাকে বলি যে সেন্ট্রাল ফোর্সের যে নিয়ন্ত্রণ সেটা তো অবশ্যই হোম মিনিস্ট্রি থেকে হয়। ইলেকশন কমিশন যখন তাদের রিকুইজিশন দেয় বিভিন্ন প্রয়োজনে, যখন রিকুইজিশনটা দেওয়ার পরে একজন নোডাল অফিসারকে নিয়োগ করা হয়। তিনি হয়তো আইজি বা তার উপরের কোনো পদমর্যাদার সেন্ট্রাল ফোর্সের অফিসার থাকেন। তার উপরে দায়িত্ব দেওয়া হয়। ধরুন আমি যদি পশ্চিমবঙ্গের কথা বলি, তো পশ্চিমবঙ্গে যিনি নোডাল অফিসার থাকবেন তাকে সেই সিনিয়র একজন আইপিএস আধিকারিক যিনি থাকেন, যিনি সেন্ট্রাল ডেপুটেশনে আছেন, তার কাছে কিন্তু পুরো প্যারামিলিটারি ফোর্সের যে নিয়ন্ত্রণ, মানে যে ধরনের বাহিনী নিয়োগ করা হোক না কেন, তার পুরো নিয়ন্ত্রণটা তার উপরে হাত থাকে। তিনি কিন্তু রাজ্যে এডিজি ল অ্যান্ড অর্ডার যিনি থাকেন তার সাথে লিয়াজও মেনটেন করে এই সেন্ট্রাল ফোর্সের ডেপ্লয়মেন্টটা করেন। সেন্ট্রাল ফোর্স কোথায়? দেখুন, সেন্ট্রাল ফোর্সের মধ্যেও বিভিন্ন বাহিনী রয়েছে। বিএসএফ রয়েছে, সিআইএসএফ রয়েছে, সিআরপিএফ রয়েছে, আইটিবিপি রয়েছে, আরপিএফ রয়েছে, আরো বিভিন্ন বাহিনী রয়েছে। তো তারা যখন এখানে ডিউটি করতে আসেন, তাদের কোথায় কি ডেপ্লয়মেন্ট হবে সেই ডেপ্লয়মেন্ট চার্ট কিন্তু এই ভাবে মানে ডেপ্লয়মেন্টটা হয়। তো এক্ষেত্রে কিন্তু ততক্ষণ অবধি রাজ্য সরকার শুধু রিকুইজিশন পাঠায়, আমার এই এই জায়গাতে এই এই ফোর্সের চাহিদা আছে। আর এটা হচ্ছে এই যে আপনি ডেপ্লয়মেন্টের কথা বলছেন, এটা কিন্তু প্রি পোল, মানে প্রি পোল শুধু নয়, ইলেকশন ডিক্লেয়ার হওয়ার আগে কত বাহিনীকে এখানে নিয়ে আসা হবে যে তারা যে ল অ্যান্ড অর্ডার পরিস্থিতি মেনটেন করবে, যেখানে এই যে যে এসআইআর বা অন্যান্য ব্যাপারগুলো নিয়ে যে ঘটনা ঘটছে সেটাকে দেখার জন্য, এবং মানুষ যাতে সুস্থ পরিবেশ এখানে হতে পারে। সব থেকে দুঃখের ব্যাপার হচ্ছে এই যে ডেপ্লয়মেন্টটা হওয়ার পরে, তারপরে যে বিভিন্ন কমান্ডিং অফিসারের চার্জে বা একজন ডিআইজি কে দিয়ে দিল, সেই ডিআইজি ধরুন 3টে জেলাতে 3জন কমান্ডিং অফিসারকে নিয়োগ করে দিল। এবার এই ভাগটা কিন্তু তখন, এটা কিন্তু যে ধরনের বাহিনী হচ্ছে, ধরুন আমার দক্ষিণ 24 পরগনায় নিয়োগ করলো, সিআইএসএফ কে নিয়োগ করলো, আইটিবিপি কে নিয়োগ করলো এবং আরপিএফ কে নিয়োগ করলো। তাহলে সেই সেই
প্যারামিলিটারি ফোর্সের যারা কমান্ডিং অফিসার তাদের রেসপেক্টিভ ব্যাটালিয়নে চার্জ নিয়ে নেবে। এবারে যেখানে যেভাবে রিকুইজিশন হবে তারা সেখানে গিয়ে একটা ট্যাকটিক্যাল হেডকোয়ার্টার তৈরি করে, মানে কোনো বড় স্কুল কলেজ বা এরকম কিছু হবে। তো সেখানে তাদের এইবারে স্টেট পুলিশের তার ইয়েটা আসছে। স্টেট পুলিশের দায়িত্ব হচ্ছে কি, স্টেট পুলিশের যিনি এসপি থাকেন অফিসার ইনচার্জদের তারা দায়িত্ব দিয়ে দেন যে এই এই জায়গায় তোমার এই এই লোককে রাখতে হবে। সেই যেটা লজিস্টিক্স যেগুলো ব্যবস্থাপনা করা, মানে গাড়ি থেকে আরম্ভ করে সেখানে একটা জায়গা থাকার উপযোগী করে তোলা, তাদের যে 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 সরঞ্জাম ডে টু ডে লাগতে পারে, রান্না বা অন্যান্য বা তাদের গার্ড করার জন্য যা, তারপরে জেনারেটর, 24 ঘন্টা জল আলো এসবের ব্যবস্থা করা, রেশনিং সিস্টেমের ব্যবস্থা করা, এইটা কিন্তু বেসিক রিকোয়ার মানে নেসেসিটিস, মানে এই বেসিক মিনিমাম রিকোয়ারমেন্টটা রাখতেই হবে, নাহলে কেউ ডিউটি করতে পারবে না। এবং তাদের প্রত্যেকদিন কোথা থেকে তেলের ব্যবস্থা হবে, কোন পেট্রোল পাম্প থেকে ইয়ে করে, এই পুরো ফান্ডটা কিন্তু জেলার এসপির কাছে আসে। আমি যখন এসপি ছিলাম আমার কাছেও সেই ফান্ডটা আসতো। এবারে আমাকে দেখে নিতে হবে যে এই পুরো টাকার বা এই যে মানে যেটা আমি ইনফ্রাস্ট্রাকচার তৈরি করব তার মানে দেখুন, গাড়িও তো তাদের নিজস্ব কোনো গাড়ি সেভাবে নেই। তাদের জন্য গাড়ির অ্যারেঞ্জমেন্ট করা হয়, গাড়ির রিকুইজিশন করা হয়, তাদের জন্য রেশনিং সিস্টেমের যে ব্যবস্থা যেটা বললাম বা সবগুলো ব্যবস্থাপনা করে দেওয়া হয়, এবং সেইভাবে তাদেরকে সেই অনুযায়ী তাদের মানে যেমন আমাদের ডিউটি ডিটেলমেন্ট করা হয় সেই রকম তাদের সেই সিস্টেমগুলোকে, যাতে প্রত্যেক ইলেকশন শেষ হওয়া অবধি যতক্ষণ না তাদের ডিপার্চার হচ্ছে পুরো সিস্টেমটাকে অন করে দেওয়া হয়। কিন্তু এই অবধি পুরোটাই ঠিক আছে, এর মধ্যে কোনো রকম কোনো অসুবিধার কিছু নেই, এটা করতেই হবে। মুশকিল হচ্ছে, দেখুন তারা 1 তারিখে আসছে, তারপরে আরো ফোর্স আসবে, ইলেকশন হয়তো একদম এপ্রিলের শেষে হবে। কি আমরা যেটা এখন অব্দি মানে দেখতে পাচ্ছি, বা আমরা সত্যি জানি না স্যার কবে শেষ হবে, যদি আরো এটার এক্সটেন্ডেড পার্ট হয়। এই পুরো সময় ধরে যখন থাকছে বা আরো ফোর্স আসছে, এবারে আপনি ম্যাক্রো থেকে মাইক্রো স্তরে চলে যান। লোকসভার সময় বা আগের বিধানসভার সময় যেটা হয়েছিল, 8টা দফা ইলেকশন হয়েছিল, এক জায়গা থেকে এক জায়গায় ট্রাভেল করেছিল, ওই 8টা শর্ট স্প্যানের মধ্যে করেছিল, তখন প্রচন্ড গরম ছিল। যখন ট্রাভেল করছে এক জায়গা থেকে এক জায়গায়, তখন যারা তখন এক বাহিনী ধরুন একটা জেলার ইলেকশন হয়ে যাওয়ার পর অন্য জেলায় চলে যাচ্ছে, বা ধরুন একটা জায়গা থেকে অন্য জায়গায় ডিউটি করতে যাচ্ছে, মানে এই একটা ছোট ছোট স্প্যানে, এবং তখন বুথ স্তরে চলে যাচ্ছে। খেলাটা কিন্তু তখনই হয়, তার আগে কোনো খেলা করার সুযোগ থাকে না। প্রথম যেটা করা হয় দেখবেন, র্যাঙ্কের দিক থেকে দেখতে গেলে যদিও একজন জেলার আধিকারিক আইপিএস অফিসার হয়, কমান্ডিং অফিসারদের ক্ষেত্রে ম্যাক্সিমাম নন আইপিএস, তারা সেই রেসপেক্টিভ বাহিনী থেকেই হয়। এলো, প্রথম মিট করলো, তারপরে আস্তে আস্তে আরো আলাপ পরিচয় হলো, কিভাবে কি তাদের, ভাই কি লাগবে না লাগবে বলবেন আমাকে, সব রকম মানে কোনো রকম অসুবিধা যেন না হয়। এটা করতে করতে কি হয়, মানুষের সাইকোলজিতে, মানে আপনার প্রত্যেকটা মানুষের একটা দুর্বলতা থাকে। তা মানে এই দুর্বলতাটা মনে হয় খুব তাড়াতাড়ি ক্যাচ করে ফেলা হয়। তো প্রথমে একটা বড় পার্টি দিল, এসে খাওয়া দাওয়া হলো, আর বাকিটা আমি যাচ্ছি না। তো বুঝে নিন আপনারা, তো প্রত্যেকটা মানুষই কিন্তু সবাই দুনিয়াতে, মানে দেখুন সবারই একটা সাইকোলজিক্যাল উইক পয়েন্ট থাকে, সেই উইক পয়েন্টটাকে আপনি ক্যাচ করতে পারলে, কেউ টাকায় বিক্রি হয়, কেউ অন্য জিনিসে বিক্রি হয়, আমি হয়তো সম্মানে বিক্রি হই, তো এরকম মানে এক একটা মানুষের প্যারামিটার। আপনি আমাকে মানে 100 কোটি দিয়েও যেটা করতে পারবেন না, হয়তো একটা সামান্য কোনো সেন্টিমেন্টাল কথা বলে সেটা করে নিতে পারেন। তো এই ধরনের বিভিন্ন রকম প্যারামিটার থাকে। তো ওই করতে করতে তখন এবার বাহিনীতে মানে প্যারামিলিটারি ফোর্সের ক্ষেত্রে কমান্ডিং অফিসারের ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সে হচ্ছে বাহিনীর পিতা, সে হচ্ছে বাহিনীর গার্জিয়ান। সে যেভাবে এদেরকে চালনা করবে, দেখবেন হাঁসের দলপতি যেদিকে যায় বাকি দল তাকে অনুসরণ করে। ফলে সেই কমান্ডিং অফিসার যদি কোনো কারণে লুজ হয়ে যায়, ভালো করে এই কথাটা কিন্তু নোট করবেন, যদি লুজ হয়ে যায় বাহিনীর অবস্থাও কিন্তু ততই বছর হয়ে যায়। সেই বাহিনী তখন যেখানে ডিউটি করতে যায় ভাবে যে আমরাও তো ফ্যামিলি ছেড়ে আছি, এই তো এত দূরে কি আছে, কি পাচ্ছি না পাচ্ছি। ওরা তখন এই মাথা থেকে এটা চলে যায় যে আমাদের সরকারি যে কাজ করা বা আমাদের ডিউটি পালন করা বা সুবিধা যেটা
সরকারিভাবে আমাদের প্রাপ্য। দেখুন, আমরা দোষারোপ করছি রাজ্যের কর্মচারী, রাজ্য সরকারের যারা ইয়ে করছে, এর ব্যতিক্রম কিন্তু সব জায়গায় আছে, এটা অস্বীকার করে কোনো লাভ নেই। তখন দেখবেন হয়তো আহ, সে একটা এমন জায়গায় ডিউটি করতে যাচ্ছে যেখানে খাওয়া দাওয়ার অসুবিধা আছে, একটা বুথে তো সত্যি গিয়ে, আর ওই ট্যাকটিক্যাল হেডকোয়ার্টার থেকে খাবার সকালে রান্না করে কি ভোরবেলা রান্না করে সেই গাড়িতে গাড়িতে করে বড় বড় ট্রাকে করে দিয়ে আসা, বা মানে যদি আপনাকে ওখানে গিয়ে ভালো কেউ ঘুমোতে ব্যবস্থা করে দিল, খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিল, কি খাবেন আপনি, কি সাহেব খেতে ভালোবাসেন, যে ডিউটি মানে লোয়ার লেভেলে যারা যায়, মানে যদি গরম খাবারটা এনে দিল টাইমে টাইমে, অন্যান্য যারা অন্যান্য জিনিসে ধরুন কারো স্মোকিং এর অভ্যেস থাকে, আরো যেটা বলছি TRRR অনেকেরই ইয়ে থাকে, আমি বললাম যে যে যার সাইকোলজিক্যাল পয়েন্টে যেটা উইকনেস থাকে, এই জায়গাটাতে যখন ঢুকে যাচ্ছে তখনই কিন্তু গন্ডগোলটা হচ্ছে, ঝামেলাটা হচ্ছে। দুটো যে জিনিস হচ্ছে, এক হচ্ছে তারা একটা দল থাকে, ধরুন কিউআরটি এই ধরনের, মানে গ্রামে গঞ্জে যে যে লোককে বেরোতে দেয় না, আধার কার্ড আগের দিন কেড়ে নিচ্ছে, তার কি দুদিন আগে নিয়ে নিচ্ছে, ভোটার কার্ড নিয়ে নিচ্ছে, এই অভিযোগগুলো বুথ থেকে, মানে আপনার গ্রাম থেকে বুথে আসতে দিচ্ছে না, এর একটা পার্ট আছে। ধরুন সকালবেলা গিয়ে কোথাও বোমাবাজি হয়ে গেল, তো সেখানকার মানুষ বেরোবে না। কলকাতার ক্ষেত্রে বড় বড় যে আপনার ওই হাই রাইজ গুলো রয়েছে, সেখানে তালা মেরে দিচ্ছে বা ভয় দেখাচ্ছে, বেরোতে দিচ্ছে না, আগের দিন সাদা থান রেখে যাচ্ছে, হোয়াট এভার। এইটা যদি এই মনিটরিংটা ঠিক মতো না হয়, এবং বুথে যেটা বললাম, বুথে বাইরে যে, দেখুন এত নিশ্ছিদ্র নিরাপত্তা, আমরা বলছি 100% প্যারামিলিটারি ফোর্স দিয়ে করছি, তাহলেও 21-এ আপনি দেখবেন জেলা ভিত্তিক কয়েকটা জেলাতে দেখবেন আশাতীত ভালো ফল। তো বাকি জায়গায় কি মানে সেম ট্রেন্ড একটা রাজ্যে তো এরকম হতে পারে না, হয়তো একটা দুটো জেলাতে ভ্যারি করতে পারে, তো বাকি 24-এও যেটা হয়েছে আপনি খেয়াল করে দেখবেন যে এই ধরনের, মানে এটা তো অস্বীকার করে কোনো লাভ নেই। এটা যারা প্যারামিলিটারি ফোর্সকে চালনা করেন, তার বাহিনীর যিনি, আমি যেটা বললাম, যিনি নোডাল অফিসার রয়েছেন, বা তার উপরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে যাকে মানে দায়িত্ব দেওয়া হয়েছে, যে আইএস অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে, সঙ্গে ইলেকশন কমিশন যখন এই ব্যাপারটা বারবার বারবার হচ্ছে, ঘটনাটা ঘটছে, 24-এ ঘটেছে, 21-এ ঘটেছে, তো সেই জায়গাটা থেকে প্রত্যেকটা জিনিসের কিন্তু আমরা অ্যানালিসিস করে প্রত্যেকটা জিনিসের যেটা নেগেটিভ পয়েন্টস রয়েছে তাকে কি করে রেকটিফাই করতে পারি। একই ভুল তো কেউ বারবার করবে না। রাজ্য সরকারের কর্মচারী যারা রয়েছেন, তারা রাজ্য সরকারের 90% লোক ভয়ে হোক, ভক্তিতে হোক, ভাবে হোক, যে কারণেই তাদের ফেভারে কাজ করছে, সে প্রিসাইডিং অফিসার থেকে পোলিং অফিসার হোক, বা যারা কেন্দ্রীয় বাহিনীর যারা, এবারে কেন্দ্রীয় বাহিনী যে জুড়ে যাচ্ছে, তাদের সাথে মিশে যাচ্ছে, এটা কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক। এটা যদি না হতো, বা 24-এ 21-এর শিক্ষা থেকে 24-এ শিক্ষা নেওয়া হতো, তাহলে কিন্তু ফলটা অন্যরকম হতো। এবং সব থেকে বড় কথা, এটা করবে, এটা স্বাভাবিক ঘটনা, তাহলে আমাদের এখানে কিন্তু যেটা করা উচিত ছিল, যে শিল্ড নেওয়া বা তাকে কিভাবে রেকটিফাই করা, সেটা কেন করা হয়নি, আমার কাছে এটা খুব একটা মানে আশ্চর্য বলতে পারেন, বা আমি অত্যন্ত আশ্চর্য হয়েছি। দেখুন, একটা হচ্ছে যদি আমি কোনো কাজ করি, আমি 100% ডেডিকেশন দিয়ে করবো, নাহলে করবো না সেটা। তাহলে এইভাবে তো ইয়ে করার দরকার। আমি এদিকে বলছি কেন্দ্রীয় বাহিনী, এদিকে গিয়ে যে ঘটনাটা ঘটছে, তারপরে যদি এটা না ঘটে, তাহলে বদনামটা তো ইলেকশন কমিশনের হচ্ছে, বদনামটা তো কেন্দ্রীয় স্বরাষ্ট্র আমি দপ্তরের আমি হচ্ছে। বুঝতে পেরেছি আপনার আপনার কথা বুঝতে পেরেছি যে এদিকে এদিকে ম্যানিপুলেট করা বা ওই ম্যানেজ করার একটা প্রক্রিয়া চলে একেবারে মাইক্রো লেভেলের নিচ থেকে, সেই মতো হয়তো শাসকেরও এখানে ডিরেকশন আছে সেই মতো নিচ থেকে। যে আমি এটাও শুনেছি যে ডাবের জল নিয়ে হাজির হয়ে যাওয়া গরিবের সময়, যারা দূর থেকে এসছে তারা ভাবছে দূর বাংলাতে ইলেকশন, আমাদের আর কী দায়ী পড়েছে, আমরা এখান থেকে ঠিক করে চলে গাড়ি হয়ে গেল। কারণ এখানকার লোক হলে তার একটা আলাদা দরদ থাকবে, বাইরের লোকেদের দরদটা কম থাকে বলে তাদেরকে ম্যানেজ করাটাও সুবিধা। শুধু এটাকে বন্ধ করতে গেলে একেবারে মানে এই অবজারভারের উপরে অবজারভার রাখতে হবে, যারা কমান্ডার থাকছেন তাদের উপরে অবজারভার রাখতে হবে, আরও অনেক বেশি নজরদারি চালাতে হবে, তবে যদি এটাকে বন্ধ করা যায়, যেটা আপনি বলার চেষ্টা করছেন। নাহলে সংখ্যায় লাগবে এত সিআরপিএফ আনা হয়েছে, এত বাহিনী, আদতে তাদের কোনো ইফেক্টিভ রেজাল্ট পাওয়া যাবে না।
এটা 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 কোথাও আপনার কথা থেকে আমার পরিষ্কার। সুতরাং আপনি যেটা বলতে চাইছেন যে একেবারে এসপি লেভেল বা এই লেভেল সেখান থেকে ডিরেকশন দেওয়া হচ্ছে, সেই মতো করে তারা কন্ট্রোল হয়ে যাচ্ছেন তা না, নিচ থেকে ম্যানেজ করে করে ম্যান টু ম্যান মার্কিং। এবং অবশ্যই অনেক জায়গায় যারা কমান্ডার থাকেন তাদেরকে হয়তো পার্টি দিয়ে, আমরা শুনেছি গত ভোটে পার্টিতে ডাকা হয়েছিল, ভোটের ঠিক আগের দিনে তাদেরকে নিয়ে খুব মৌজ মস্তি করা হয়েছে, তার একটা ইফেক্ট হয়তো হয়, তাই তো নাকি? দেখুন, আমি নিজে কেন্দ্রীয় পর্যবেক্ষকের ভূমিকায় একাধিক রাজ্যে গেছি। মানে আমি হিন্দি বেল্টেও ইয়ে করেছি, আমি নর্থ ইস্টেও গেছি, ঠিক আছে, একাধিকবার গেছি। এই ভোটে এই ট্রেন্ডটা আমি কিন্তু কোনোদিন কোথাও দেখিনি। পুরো ভারতবর্ষের ভোট একরকম ভাবে হয়, আর আমাদের পশ্চিমবঙ্গে অন্যরকম ভাবে হয়। আপনি সবচেয়ে আশ্চর্য যেটা, দুটো আমি কথা বলছি, আপনি ভোটের দুদিন আগে দেখবেন যারা এখানকার পর্যবেক্ষক হিসাবে আসেন অনেক ইয়েতে, এটা যদি আবার আমি বলছি, যদি এটা যদি পর্যালোচনা করা হয়, আপনি দেখবেন যে কেন্দ্রীয় পর্যবেক্ষককে আপনি খুঁজে পাবেন না, দুদিন আগে ট্রেস পাওয়া যায় না। প্যারামিলিটারি ফোর্স, আপনার ডিউটি চলছে ধরুন সোনারপুর উত্তরের আন্ডারে কোনো বিধানসভাতে, এটা আমি একজন টোটোওয়ালার কথা বলছি, তাদের সেদিন দেখা গেছিল কলকাতার রেড লাইট এরিয়ায় চলে গেছিল, মানে কোট আনকোট তারা নিজেরা, মানে এটা আমি যেহেতু একটা গ্রাসরুট লেভেলে, আমি বিভিন্ন জায়গায় গেলে মানে খুব গ্রাসরুট লেভেলের একদম নিচু স্তরের মানুষের সাথে বসে গল্প করে মানে ব্যাপারটা জানার চেষ্টা করি। তাহলে একটা জিনিস আপনি আমাকে বলুন যে কেন্দ্রীয় বাহিনী যদি এই ধরনের ডিউটি করে, কারণ যে নিয়ে গিয়েছিল সে হচ্ছে একজন গাড়ির ড্রাইভার, মানে তার থেকে তো বেশি ভালো কেউ কিছু বলতে পারবে না। তো এবারে ঘটনা হচ্ছে যে তাহলে কেন্দ্রীয় বাহিনী আইদার রাখো, রাখলে কাজ করো, নাহলে রেখো না। দু নম্বর হচ্ছে যে এটাকে পুরো, এবারে চলে আসি যে কি করে শিল্ড দেওয়া যায়। এটার শিল্ড দুটো ভাবে দেওয়া যায়। এক হচ্ছে যে ব্রিফিং, যেটা দেখুন আবার বলছি, যিনি সম্পূর্ণ মানে ক্যাপ্টেন, যদি মনে করে সৌরভ গাঙ্গুলি ক্যাপ্টেন ছিল, মহেন্দ্র সিং ধোনিও ক্যাপ্টেন ছিল সেই সময় কিন্তু, বা বিরাট কোহলি, আমরা দেখেছি ভারতবর্ষের টিম কিভাবে, মানে ভারত মানে কি জিনিস তারা দেখিয়ে দিয়ে গেছে। আবার তার যারা পূর্ববর্তী মানে ক্যাপ্টেন ছিল তাদের ক্ষেত্রে কি পারফরমেন্স আমরা দেখেছি। প্রথম হচ্ছে যে লিড করবে সে যদি, এবং কেন্দ্রীয় সরকার বা ইলেকশন কমিশনের থেকে সেই ধরনের মানে 100% তাদের উপরে মানে সেই ডিউটিটা করতেই হবে, অন্যথায় যেমন এই যে বিএলওদের যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে, বা ইআরও বা পরবর্তীকালে ডিইওদেরও যেটা, যেগুলো বেরোবে, নিশ্চয়ই ইলেকশন কমিশনকে আইন অনুযায়ী কাজ করতে হবে, তাদের আইন অনুযায়ী শাস্তির বিধান করতে হবে। সেরকম যারা প্যারামিলিটারি ফোর্সেও যারা এই ধরনের ডিউটি করছেন, প্রথম হচ্ছে তাদেরও কিন্তু একই ভাবে, মানে যারা ভালো ডিউটি করছে তাদের জন্য একরকম ব্যবস্থা, আর যারা খারাপ বা যারা ডিউটি করছে না বা ম্যানিপুলেশন করছে তাদের জন্য শাস্তির বিধান রাখতে হবে। দু নম্বর, কোথায় কোথায় ডিটেলমেন্ট হবে, কারণ এখন টেকনোলজি অনেক উন্নত হয়ে গেছে, আগে জিপিএস ছিল না, অনেক কিছু এখন গাড়িতেও জিপিএস লাগিয়ে নেওয়া যায়। আপনি যখন আগে ফোর্সকে পাঠাচ্ছেন, আগে ধরুন হিস্ট্রি শিট থেকে আরম্ভ করে সেখানকার যারা ক্রিমিনালস রয়েছে বা কি ধরনের কোথায় ঝামেলা হয় সেটার উপরে তাদের যে যারা কমান্ডিং অফিসার তাদের স্টাডি করে সেই এরিয়ার উপরে অন্তত 10-15 দিনের মধ্যে গিয়ে পুরো দখল নিয়ে নিতে হবে, ঠিক আছে। আগে থেকে যদি এই হোমওয়ার্ক না করে কিচ্ছু হবে না, ওই গিয়ে শুধু ওই আসি যাই মাইনে পাই আর যা উপরি আমাদের সেটা ইয়ে করি, চলবে না। 3 নম্বর হচ্ছে যেটা বললাম, ট্র্যাকিং সিস্টেম। আর সব থেকে বড় কথা, P-2 থেকে যতক্ষণ না কাউন্টিং, মানে এক তো হচ্ছে পোল শেষ হচ্ছে এবং কাউন্টিং এর দিন, এই জায়গাটা সবচেয়ে ভাইটাল জায়গা। এখানকার উপরে খেলা হবে, কিন্তু খেলাটা এই দুটো সময় হয়। এক হচ্ছে এই সময় যারা বাইরে ডিউটি করছে, ঠিক আছে, কিউআরটি বলুন বা যারা ধরুন রেডিও ফ্লাইং স্কোয়াড আছে, যার যাই হোক না কেন, এরা যদি ঠিক মতো ডিউটি করে, আর ইলেকশন কমিশন দুটো জিনিস যদি করে, এক হচ্ছে ডেপ্লয়মেন্টটা যদি প্রেমাইসের মধ্যে হয়, ঠিক আছে, মানে ওই যে ভিতরে বসে যে প্রিসাইডিং অফিসারকে চাপ দিয়ে বা অন্যান্য এজেন্টদের চাপ দিয়ে এটা যদি না হয়, ভিতরে যদি তাদের প্রেজেন্স থাকে, এক। 2 নম্বর হচ্ছে সেটা যদি লাইভ টেলিকাস্ট মানে সেন্ট্রাল ইলেকশন কমিশন করে থাকে, কারণ যেখানে কোনো রকম ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে যেন সেটা নিজেরা মনিটরিং এর মধ্যে রেখে করতে হয়। ওই শুধু ওই ক্যামেরা লাগিয়ে দিল বা স্পেশাল অবজারভার মাইক্রো অবজারভার কিচ্ছু হবে না, ও লাগায়ও না, কেউ দেখেও না, মানে এই সিস্টেমটাকে 100% ফুল প্রুফ করতে হবে। আর সব থেকে বড় কথা, এর সব থেকে বড় খেলা হয় কাউন্টিং এ। এই খেলা যদি বন্ধ করা যায় সেক্ষেত্রে, এবার যেহেতু আমরা শুনেছি ডিএম এর অফিসকেই মানে গণনা কেন্দ্র করা হবে, এইটা যদি ফুল প্রুফ করতে পারে এবং সেখানে যেটা কাউন্টিং যেটা হবে সেটা যদি লাইভ টেলিকাস্ট হয়,
ঠিক আছে, এবং সঙ্গে কেন্দ্রীয় বাহিনী যে ত্রিস্তরীয় নিরাপত্তা সঙ্গে পুরো, আর ওই মানে এই পুরো জিনিসটাকে যদি মানে আপনার পুরো মানে আজকে এআই এর যুগে আপনার এত ধরা পড়লো, না হলে যদি এআই না থাকতো আমরা হয়তো এই রাজ্যে হয়তো 10-20 লাখও নাম কাটা যেত না। তো আজকে ইলেকশন কমিশন এতটা এগোতে পেরেছে। তো আমরা আশা করব টেকনোলজিকে আরো উন্নত করে, যেখানে যে ম্যানিপুলেশন করেছে বা বিরোধী দলরা যেগুলো জানিয়েছে, তারপরে ভিত্তি করে সেটাকে কি করে আপনি এআই তে মানে আপনি টেকনোলজি ইউজ করলে জানবেন এটাকে কিভাবে ফুল প্রুফ করা যাবে। এআই আপনাকে নিশ্চয়ই সেই ধরনের আরো সাজেশন দেবে। আমার সাজেশনে হয়তো কিছু কমতি থাকতে পারে, আমি হয়তো 2-4টে জিনিস বাদ দিয়ে যেতে পারি। আর সব থেকে বড় কথা একটা জিনিস করতেই হবে, আমাদের এই যে ম্যানেজড হওয়া অবজারভার, শুধু প্যারামিলিটারি ফোর্স নয়, অবজারভার অ্যান্ড প্যারামিলিটারি ফোর্সেস যদি নিয়ে এসে ডিউটি করাতে হয়, তারা ভালো করে ডিউটি করে, নাহলে আনার দরকার নেই। যেরকম ইলেকশন হচ্ছে মানে মানে মানুষের সাথে প্রহসন করে কোনো লাভ নেই। ওকে, অসংখ্য ধন্যবাদ দেবাশিস ধর। আপনার ব্যাপারেও অনেক কিছু জানার ছিল, পরে একটা সময় করে জানবো, কারণ এটা এখন মানুষ জানুক, লম্বা একটা ভিডিও হয়ে গেছে। তো ভালো থাকবেন। আমি খুব তাড়াতাড়ি আপনার সঙ্গে আবারও কথা বলবো। আপনি তো পলিটিক্সে জয়েন করেছেন, আপনার তো আপনাকে কেস দিয়ে শেষ করে দেওয়ার যে প্ল্যানটা হয়েছে, আমার তারও অনেক জানার কৌতূহল আছে। আমি পরে আবার আপনার সঙ্গে কথা বলবো। ভালো থাকবেন। দর্শক, শুনলেন প্রাক্তন আইপিএস অফিসার দেবাশিস ধর, কোচবিহারের এসপি ছিলেন, যার সময়কালে শীতলকুচির ঘটনা ঘটেছিল, যেটাকে নিয়ে এ রাজ্যের মুখ্যমন্ত্রী কত কি নাই করলেন এবং ওনাকে শেষ পর্যন্ত ফাঁসালেন কার্যত। তো আমি সে গল্প পরে আনবো, কিন্তু যেটা আপনারা আজকে শুনলেন, যেটা নিয়ে আপনাদের অনেকেরই কৌতূহল ছিল যে কোত্থেকে ম্যানেজ হয় সেন্ট্রাল ফোর্স, বুঝতে পারলেন কোথাও কোথাও কমান্ডিং অফিসাররা ম্যানেজ হয়ে যান, আর তিনি লুজ হয়ে গেলে সব লুজ। তিনি তো যদি চোখটা বন্ধ করেন, আর কে নিচের তলায় কাজ করবেন। আর অনেক ক্ষেত্রে মাইক্রো লেভেলের নিচে যারা কাজ করছেন তাদেরকেও ম্যানেজ করার চেষ্টা হয় নানানভাবে, যে যেমনভাবে ম্যানেজ হয় আর কি। তো এটা শাসকের কৌশল থাকে। তো দেবাশিস ধর বলছেন যে এইগুলো তো ব্যবস্থা করতে হবে, এগুলোকে শিল্ড করতে হবে। যারা মানে কমিশনার যারা আছেন, যারা ভাবছেন যে নিরাপত্তা খুব আঁটসাঁট হোক, তো সেটা কোথায় গাফিলতি হয়ে যাচ্ছে সেটা খুঁজে বের করতে হবে এবং নজরদারি চালাতে হবে। না হলে ওই নামেই সেন্ট্রাল ফোর্স, এত মাইক্রো অবজারভার, এত আর সব অবজারভার শুনেই যাওয়া যাবে, আর ভোটের সময় দেবেন কারো খোঁজ নেই, ফোনও পাওয়া যাচ্ছে না, ওনারা মৌজ মস্তি করে এটার সাথে ঘুরে পালিয়ে যাবেন। ফলে এই জায়গাটা বন্ধ করতে হবে, নাহলে কিন্তু প্রহসন হয়ে যাবে। দর্শক, খুব ভালো ব্যাখ্যা উনি দিয়েছেন, এটা সকলেরই জানা উচিত। একটু বেশি করে আপনারাও লোকজনদেরকে জানাবেন, যাতে করে মানুষও সতর্ক হন এবং এটা যেন কমিশন পর্যন্ত পৌঁছায়, নজরদারি চালাক। অন্যান্য রাজ্যে যেভাবে ভোট হয় এখানেও সেইভাবে করিয়ে দেবো আলগাভাবে, সেটা করলে কিন্তু চলবে না। এখানকার ভোট করা খুব সমস্যার, কিন্তু করাতে হবে, মানুষের চাহিদা আছে, কারণ যা চলছে এটা চলতে পারে না। ফলে দর্শক, এই হচ্ছে মেকানিজম। একেবারে সমস্যা এবং সমাধানের পথটাও কার্যত বলে দিয়েছেন প্রাক্তন আইপিএস এবং প্রাক্তন এসপি দেবাশিস ধর। দর্শক, বলবেন যদি আপনাদের আরও কোনো সাজেশন থাকে বা মতামত থাকে, অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।